আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আমি পারমাণবিক নিউক্লিয়াস পড়ানো শুরু করেছিলাম। পারমাণবিক নিউক্লিয়াস আমার পার্ট 1, এটার এই চ্যাপ্টারটার পার্ট 1 পড়ানো হয়ে গেছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওটা একটু দেখে নিও এবং কন্টিনিউশনটা ভালো বুঝতে পারবে। আমি শেষ করেছিলাম যে কোনো একটা পরমাণুর নিউক্লিয়াসের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির মান। আমি সেটা দিয়ে শুরু করতে চাই। ধরো আমি একটা লোহার পরমাণু ধরছি, Fe, একটু দ্রুত, 5620। এর নিউক্লিয়ন কতগুলো আছে? যত ভর সংখ্যা সেটাই, মানে নিউট্রন এবং প্রোটনের সংখ্যা হচ্ছে 56। এখানে তোমাকে দেওয়া থাকবে এমপি, মানে প্রোটনের ভর 1.00785 ইউ, ইউ মতলব AMU। আচ্ছা, নিউট্রনের ভর MN 1.00866 ইউ। আর এর নিউক্লিয়াসটার অরিজিনাল ভর হচ্ছে, এইটার ভর হবে 55.934939 ইউ। তো বলছে এর নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তির মানটা কত, আমাদেরকে এটা বের করতে হবে। তাহলে আমরা 26টা, এখানে কত থাকবে? প্রোটন। 56 বিযুক্ত 26, 30টা থাকবে নিউট্রন। তাহলে প্রোটন এবং নিউট্রনগুলির মোট ভর 26 গুণিত 1.00785 যুক্ত 30 গুণিত 1.00866 AMU বা সংক্ষেপে ইউ। এইটা প্রোটন এবং নিউট্রনগুলি। এইটার থেকে নিউক্লিয়াসটার ভর এইটা একটু কম হয়। ভরের এই পার্থক্যই আমরা বলেছিলাম মাস ডিফেক্ট বা ভর ত্রুটি। তাহলে এটার থেকে যদি আমরা ভর ত্রুটি বিয়োগ করে দিই, এইটা 55934939, তাহলে এই ডাটাটা আমরা পাবো 0.528461 ইউ। তাহলে আর 1 ইউ বা 1 AMU সমান তো 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানে মোট বন্ধন শক্তি হচ্ছে, এটাকে আমরা গুণ করব 931.2 দিয়া। আর নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি যদি বলি, তাহলে এটাকে আবার ভাগ করে দেব 56 দিয়ে। এটা যদি আমরা হিসাব করি, $8.79 মেগা ইলেকট্রন ভোল্ট। আমরা সেদিন একটা হিলিয়ামের করেছিলাম, মনে আছে তোমাদের? হিলিয়ামের হয়েছিল কত নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি? 7.8 মেগা ইলেকট্রন ভোল্ট। আর এটা দেখো, লোহার হলো 8.79, এটা মোটামুটি সর্বোচ্চ। এর চেয়ে বেশি নিকেল 62। আমরা চলে যাই, নিকেল 62, এর নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি 8.8, মানে লোহা, নিকেল, কোবাল্ট মোটামুটি ওই 8.8 এরকম। আবার দেখো হিলিয়ামের অনেকটাই কম। যদি আমরা ডয়টেরিয়ামের দেখি, তাহলে ওটা আরও কম পাবো। ডয়টেরিয়াম, ট্রিটিয়ামের অনেক কম পাবো। নিকেল 62তে সর্বোচ্চ পাবো। তারপরে যদি আমরা আরও ভর সংখ্যা বৃদ্ধি করি, তখন আমরা দেখব এটা ধীরে ধীরে আরো কমে যাবে। একটু দেখো, তাহলে ভর সংখ্যার সঙ্গে নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তির মান বা পরমাণুর স্থায়িত্ব, আমরা আগেই বলেছি নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তির মান যত বাড়বে, নিউক্লিয়াসটার স্থায়িত্ব তত বাড়বে। তাহলে আমরা কি লেখচিত্রটা করতে চলেছি? ভর সংখ্যার সঙ্গে, এটা হচ্ছে ভর সংখ্যা, আর এটা হচ্ছে নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি। নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি যদি আমরা লেখচিত্র এটার বানাই, তাহলে দেখো হাইড্রোজেন H,
H2 1 H3 1 এগুলো বললাম একটু কম হবে। এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে লেখচিত্রটা এরকম নামবে, নেমে এই তারপরে বেশ কিছুটা এখানে লিথিয়াম থাকবে, এটা হিলিয়াম, এটা লিথিয়াম থাকবে, এখানে H2 1 ধীরে ধীরে এরকম মৌলগুলো নিলে বাড়লো কমলো, তারপরে ধীরে ধীরে এটা প্যারালাল অংশ পাবে, প্যারালাল অংশ পেয়ে ধীরে 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 ওটা আরও কমবে। তো এই প্যারালাল অংশটা দেখা গেছে আমরা যদি ভর সংখ্যাটা হিসাব করি 50 থেকে 80 এই ভর সংখ্যার ভিতরেই, মানে এখানে লোহা নিকেল কোবাল্ট এগুলো অবস্থান করছে এই অংশটাতে, প্যারালাল অংশটাতে। আর নতিযুক্ত অংশ এই সাইডটা এবং এই সাইডটা নতিযুক্ত। তার মানে ভর সংখ্যা যখন বেড়ে যাচ্ছে তখন নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তির মান দেখো কমছে এবং এই নিউক্লিয়াসগুলোরও স্থায়িত্ব কমে যাচ্ছে। আবার হালকা নিউক্লিয়াস যেগুলো সেগুলোরও স্থায়িত্ব কম। তার মানে দেখা গেছে 50 থেকে 80 এই ভর সংখ্যা বিশিষ্ট মৌলগুলির ক্ষেত্রে এটা নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তির মান খুব বেশি মানের হয় এবং এইগুলোর নিউক্লিয়াসগুলোর স্থায়িত্ব সেরকম অনেকটাই বেশি এদের তুলনায়। এই জন্য নিউক্লিয়াসকে বিজ্ঞানীরা তরল বিন্দুর লিকুইড ড্রপ এর সঙ্গে তুলনা করেছেন। একটু দেখো, তোমাদের আলাদা করে কোশ্চেন পড়তেই পারে, বিজ্ঞানীরা পরমাণুর নিউক্লিয়াসকে লিকুইড ড্রপের সঙ্গে তুলনা করেছেন কেন? দেখো, একটা বড় ড্রপ লিকুইডের, জলেরই ধরো, আর একটা ছোট ড্রপ, দুটোরই স্থায়িত্ব কম। একটা বড় ড্রপ যেমন ভাঙতে চাইবে, ছোট ছোট হতে চাইবে, তেমন অনেকগুলি ছোট ছোট জলবিন্দু মিলে একটি বড় জলবিন্দু হওয়ার প্রবণতা দেখাবে। ভারী নিউক্লিয়াসগুলো যেমন ভাঙতে চাইবে, সেই রকম হালকা মৌলগুলো যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াসে তৈরি হতে চাইবে। এবং আমরা দেখেছি যে মোটামুটি যেগুলো 50 থেকে 80-র মধ্যে, মানে যেটা প্যারালাল অংশ, বুঝছে, এটার স্থায়িত্ব, এই নিউক্লিয়াসগুলোর স্থায়িত্ব অনেক বেশি। এবং আমরা ক্লাস 10-এ দেখেছি নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন বিক্রিয়া, আমরা এখানেও একটু পড়ব নিশ্চয়ই। কিন্তু নিউক্লিয় বিভাজন দেখো ভারী মৌলগুলির হয়েছিল, মনে পড়ছে? ইউরেনিয়াম 235-92 এর নিউক্লিয় বিভাজন করেছিলে। আবার হিলিয়ামগুলো যুক্ত হয়ে 4-2 হিলিয়ামগুলো যুক্ত হয়ে যেমন মানে একটা বড় নিউক্লিয় সংযোজন হচ্ছে, আবার 4টা হাইড্রোজেন যুক্ত হয়ে, তার মানে কি হালকা মৌলগুলোকে যুক্ত করা সহজ এবং ভারী মৌলগুলোকে ভাঙা সহজ। এই জন্য তো নিউক্লিয় বিভাজনটা হয়েছিল ভারীগুলোর এবং হালকাগুলোর নিউক্লিয় সংযোজন হয়েছিল। আচ্ছা, এই লেখচিত্রটা আমাদের কি পড়বে? আর পড়বে যে কোনো মৌলের ভর সংখ্যার সঙ্গে নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তির লেখচিত্র আঁকো এবং তার বিভিন্ন অংশগুলি ব্যাখ্যা করো। তো আমাদের অংশগুলি ব্যাখ্যা বলতে লেখচিত্রটা প্রথমে অবশ্যই আঁকবো এবং এটাকে তারপরে নাম দেব, ABCD করব, দিয়ে বলবো AB এবং CD অংশ নতিযুক্ত মানে হেলানো। আচ্ছা, আর BC অংশ সমান্তরাল অংশ। তারপরে আমি যে কথাগুলো বললাম, এই নতিযুক্ত অংশ হালকা এবং ভারী মৌলগুলোর নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তির মান অনেকটা কম, সেই জন্য এই মৌলগুলির স্থায়িত্ব কম এবং এখানটা অনেকটা বেশি। নিকেল 62 আমরা হিসাব করেছিলাম 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লি। এইভাবে এই কোনটা স্থায়িত্ব বেশি কোনটার, এই অংশগুলো তোমরা ব্যাখ্যা করবে। এবার আমরা চলে আসবো নিউক্লিয়াসের ব্যাসার্ধ। একটু মন দিয়ে শোনো, নিউক্লিয়াস কি নিয়ে তৈরি? নিউক্লিয়ন নিয়ে তৈরি। নিউক্লিয়ন মানে নিউট্রন এবং প্রোটন। তো নিউক্লিয়াসের নিউট্রন এবং প্রোটনগুলির মোটামুটি ভর তো জানো খুবই কাছাকাছি দুটো, এবং ব্যাসার্ধগুলো কাছাকাছি। তো এই নিউট্রন এবং প্রোটন উভয়ের ব্যাসার্ধকেই আমরা আর ধরে নেব, R0। আমরা জানি R0-র মান মোটামুটিভাবে 1.2 × 10⁻⁻13 সেমি বা 1.2 × 10⁻⁻15 মিটার। এটাই নিউট্রন এবং প্রোটনের মোটামুটি ব্যাসার্ধ। যাই হোক, আমরা একটা পরমাণুর কথা ভাববো, এমন একটা পরমাণু যার ভর সংখ্যা হচ্ছে A। ভর সংখ্যা হচ্ছে A।
তাহলে ভর সংখ্যা যদি এ হয় তাহলে নিউট্রন এবং প্রোটনে মিলে মোট এ সংখ্যক আছে নিউট্রন এবং প্রোটন। তার এখানে এ সংখ্যক নিউট্রন প্রোটন আছে এবং পরমাণুটার ব্যাসার্ধ বের করতে বসেছি, এটাকে আমরা আর ধরি। তাহলে আমাকে একটা জিনিস বলো, তাহলে এক একটা নিউট্রনের আয়তন কত? এক একটি বা এক একটি প্রোটনের আয়তন হচ্ছে, প্রতিটি নিউট্রন বা প্রতিটি প্রোটনের আয়তন হচ্ছে 4/3 পাই আর 0 কিউব, গোলক হিসাব করে 4/3 4/3 পাই আর কিউব। তাহলে এ সংখ্যকের মোট আয়তন কত হবে গুণিত এ, এটাই তো হবে নিউক্লিয়াসটার আয়তন। তাহলে নিউক্লিয়াসটার আয়তন যদি আমরা আর ধরি, ব্যাসার্ধ নিউক্লিয়াসের ব্যাসার্ধ যদি আর ধরি, তাহলে শর্তানুসারে 4/3 পাই আর কিউব সমান এইটা। তার মানে আর 4/3 পাইটা কেটে যাবে, তাহলে আর সমান হচ্ছে a⁻1/3 আর 0। একটু বক্স দাও সূত্রটাকে, a⁻1/3, তার মানে ভর সংখ্যার উপরে অবশ্যই কোনো একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ভর করবে ভর সংখ্যার উপরে। এবার আমরা দেখব এই নিউক্লিয়াসটার ঘনত্ব কত হবে। তাহলে একটু দেখে নাও আমরা যে r0 আর সমান যদি a⁻1/3 ইন্টু ওটাকে বসিয়ে দিতে পারি 1.2 ইন্টু 10⁻⁻13, তাহলে এত সেমি হবে। এবার তোমরা নিউক্লিয়াসটা যদি জানতে পারো, নিউক্লিয়াসের ভর সংখ্যাটা, সঙ্গে সঙ্গেই তোমরা বলে দিতে পারবে যে সে নিউক্লিয়াসটার ব্যাসার্ধ কত হবে। তো ভর সংখ্যাটা আমরা মোটামুটি 216, যদি মানে 216 ঘনমূল করা যায় বলে আমি 216 সংখ্যাটাকে ধরছি, তাহলে 216 যদি আমরা ঘনমূল করি তাহলে হয়ে যায় 6। 216 ভর সংখ্যার বেশি আর মৌল নেই আমাদের, ধরে নাও। তার মানে তাহলে এটা 6, এটা 216 ধরলে আর হচ্ছে 216⁻1/3 ইন্টু 1.2 ইন্টু 10⁻⁻13 সেমি। তাহলে এটা 6 12 72, 7.2 ইন্টু 10⁻13 সেমি। তার মানে এটাকে যদি 10 ধরো তাহলে 10⁻−12। তার মানে কোনো নিউক্লিয়াসের ব্যাসার্ধ, ভর সংখ্যাটা সর্বোচ্চ ধরেছি, কোনো নিউক্লিয়াসের ব্যাসার্ধ 10⁻−12 সেমির বেশি হতে পারে না। এবারে আসবো নিউক্লিয়াসের ঘনত্ব। আমরা এই সূত্রটা একটা ছোট্ট অঙ্ক দেব, আমরা নিউক্লিয়াসের ঘনত্বে চলে যাই। এটাকে আমি সাইডে লিখছি এখানে, আর সমান a⁻1/3 আর 0 প্রয়োজন আছে। আচ্ছা, এবারে আমরা নিউক্লিয়াসের যে কোনো একটা নিউক্লিয়াসের ঘনত্ব হিসাব করব। দেখো নিউক্লিয়াসটা আমি ভর সংখ্যা ধরেছি ধরো এ, তাহলে নিউক্লিয়াসটার মোট ভর কত হবে? ব্যাসার্ধ আর আছে, তাহলে ভর সংখ্যা যদি আমরা এ ধরি, তার মানে একটা নিউক্লিয়াসের মোট ভর কতটা হয়ে যাবে না এ ইউ মানে এ ইউ বলতে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এইটা একটা নিউক্লিয়াসের মোট ভর হয়ে গেল। আর নিউক্লিয়াসের মোট আয়তন কত? মোট আয়তন তো 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তার মানে এই আরটার জায়গায়, তাহলে নিশ্চয়ই এই আরটার জায়গায় আমরা এইটা বসিয়ে দেবো, a⁻1/3 আর 0 তার কিউব। নিশ্চয়ই এইটা আয়তন আর এইটা হচ্ছে নিউক্লিয়াসের মোট ভর। তাহলে নিউক্লিয়াসের ঘনত্ব হয়ে যাবে ভর বাই আয়তন, a ইন্টু 1.66 ইন্টু 10⁻⁻24 বাই 4/3 পাই a⁻1/3 কিউব, মানে এটা a ইন্টু r0 কিউব। এ কেটে গেল, ফলো দিস, এটা কেটে গেল। তার মানে কোনো নিউক্লিয়াসের ঘনত্বই তার ভর সংখ্যার উপর নির্ভর করে না। কোনো নিউক্লিয়াসের ঘনত্ব তার ভর সংখ্যার উপর নির্ভর করে না। এটা কেটে গেল। তার মানে কি, হাইড্রোজেনের নিউক্লিয়াসের ঘনত্ব যত, ইউরেনিয়ামের নিউক্লিয়াসের ঘনত্ব ততই। এবার চলে এসো, আমরা ঘনত্বটা বের করব। 1.66 ইন্টু 10⁻⁻24, এটা উপরে এই 3টা তুলে দিলাম। 4 পাই তো জানো 3.14, আর 0 জানো 1. কত বলেছিলাম 2 ইন্টু 10⁻⁻13 তার কিউব আছে। আমরা একটু ক্যালকুলেশন করে নেব।
2.3 ইন্টু 10⁻14 গ্রাম পার সিসি, মানে 2.3 ইন্টু 10⁻17 কেজি পার মিটার কিউব। ফলো দিস, বিশাল ঘনত্ব, 10⁻17 কেজি পার মিটার কিউব। তার মানে তোমাদের এটা এই রেঞ্জটা মনে রাখবে, এটা 10⁻17 বা 10⁻14। এখানে একটা প্রশ্ন পড়ে যে প্রমাণ করো কোনো পরমাণুর নিউক্লিয়াসের ঘনত্ব, প্রমাণ করো কোনো পরমাণুর নিউক্লিয়াসের ঘনত্ব জলের ঘনত্বের 10⁻14 গুণ। তাহলে কি করবে? এই যে কাজটা পুরো করে আসবে, করে এসে নিউক্লিয়াসের ঘনত্ব মোটামুটিভাবে 10⁻14 গ্রাম পার সিসি, মোটামুটিভাবে 2.3টাকে ছেড়ে দিলে। আর জলের ঘনত্ব তারপরের লাইন লিখবে, ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সিসি, এখান থেকে বলে দেবে অতএব এটা 10⁻14 গুণ। এইভাবে নিউক্লিয়াসের ঘনত্ব আমরা পরিমাপ করব। এরপরে আমরা এই সূত্রটা থেকে একটা অঙ্ক দিতে চাইছি। দেখো, এই সূত্রটা থেকে একটা অঙ্ক ধরে নাও যে অ্যালুমিনিয়াম 27, এটা জানো 13, অ্যালুমিনিয়াম 27 এর নিউক্লিয়াসের ব্যাসার্ধ, কোনো একটা ডাটা দিচ্ছি, নাও একই হতে পারে, এত ফেমটোমিটার মানে ফার্মি হলে সিইউ 64 এর 29 এর নিউক্লিয়াসের ঘনত্ব কত হবে? এর নিউক্লিয়াসের ঘনত্ব কত হবে? দেখো, এই সূত্রে আসবে, এখানে দেখো আর অ্যালুমিনিয়াম বাই আর সিইউ সমান R0 তো দুজনেরই একই, এ টু দি পাওয়ার এ অ্যালুমিনিয়াম মানে 27 টু দি পাওয়ার 1/3 বাই 64 টু দি পাওয়ার 1/3, মানে 27 64 টু দি পাওয়ার 1/3। এটাকে হিসাব করবে আর অ্যালুমিনিয়ামের জায়গায় বসিয়ে দেবে, এটায় বসিয়ে দেবে 3.6, তাহলে তোমরা আর সিইউ পেয়ে যাবে। ফেমটোমিটার। এগুলো গেল এর। এবারে যদি বলে যে অ্যালুমিনিয়াম 27 এবং এত এর নিউক্লিয়াসের ব্যাসার্ধেরটা বেরিয়ে গেল, এটার যদি এত হয় তাহলে ওটার কত? যদি বলে এদের ঘনত্বের অনুপাত কত, তাহলে এদের ঘনত্বের অনুপাত বলবে 1:1। 1:1 কেন না? যে কোনো পরমাণুর নিউক্লিয়াসের ঘনত্ব তো সমান। আমি আগামী ভিডিওতে এই নিউক্লিয়াসের আরও অন্য অংশ সম্পর্কে, কি করে একটা নিউক্লিয়াস ভেঙে যাবে, কি করে তেজস্ক্রিয় হয়ে যাবে, এসব নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।